হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু রয় একাডেমি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, সম্প্রতি যে রেলওয়ে এএলপি সিবিটি 2 এর পরীক্ষা হলো, তার 2 মে 2025-এর ফার্স্ট শিফট অর্থাৎ মর্নিং শিফটের সবগুলি ম্যাথের কোশ্চেন এই ভিডিওতে সমাধান করে দেব। এই কোশ্চেনগুলি তোমাদের আসন্ন রেলওয়ে এএলপি 2025-এর পরীক্ষা, তারপরে এনটিপিসি এবং রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা, এছাড়া রেলের সব পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর টোটাল 4টে শিফটে এএলপি সিবিটি 2 এর পরীক্ষা হয়েছে। আমি সবগুলো শিফটের ম্যাথ, রিজনিং এবং সায়েন্সের কোশ্চেন ভিডিওর মাধ্যমে সমাধান করে দেব। তাই আপকামিং ভিডিওগুলির নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরে পাশে আসা বেল আইকনটিকে অল অপশানে সেট করে নেবে, ঠিক আছে? আর এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়েছি, সেখানে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবে। সেখানে আমি এই আনসার কিগুলি, বেঙ্গলি আনসার কিগুলি সম্পূর্ণ ফ্রিতে প্রোভাইড করে দিয়েছি। ওকে, তো চলো শুরু করছি। দেখো, সবার প্রথমে 1 নম্বর প্রশ্ন, এটাকে আরেকটু জুম করে সেট করে নেই। আচ্ছা, ঠিক আছে। 1 নম্বর প্রশ্ন বলেছে, 3টি সংখ্যার গড় 20 এবং এদের মধ্যে 2টি সংখ্যা 16 ও 24 হলে তৃতীয় সংখ্যাটি নির্ণয় করুন। তো 3টে সংখ্যার গড় যদি 20 হয়, মোট হবে 3 20 60। আর 2টি সংখ্যা যদি 16 আর 24 হয়, মোট হয়ে যাবে 16 আর 24 40। তাহলে 3টের মোট থেকে 2টোর মোট যদি আমি বিয়োগ করে দেই, 60 থেকে 40 বিয়োগ করলে 20 হয়ে যাবে তৃতীয় সংখ্যা, ঠিক আছে? নেক্সট দেখো, এই যে রিজনিং এর কোশ্চেন অলরেডি সলভ করে দিয়েছি আমি তোমার এই 2 তারিখের দুটো শিফটেরই। তো যারা দেখোনি তারা ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও। এবারে 3 নম্বর প্রশ্ন বলেছে, যদি এত হয় তাহলে এক্স এর মান কত? তো এখানে আমরা জানি প্রথম পদ গুণ চতুর্থ পদ হয়, আর দ্বিতীয় গুণ তৃতীয় হয়। তো দ্বিতীয় গুণ তৃতীয় করলে এক্স স্কোয়ার সমান প্রথম 50 গুণ চতুর্থ 32। তো এক্স স্কোয়ার, যদি এক্স স্কোয়ারকে এক্স করি, বর্গ তুলে দিলাম, অন্য পাশে গেলে সেটা হয়ে যায় বর্গমূল, অর্থাৎ 50 গুণ 32 হয়ে যাবে। কিন্তু সেটাকে একটু ভেঙে লিখি, 2 গুণ 25 মানে 50, আর 32কে লিখছি 16 দুগুণি 32, ঠিক আছে? এপাশের বর্গ তুলেছি, এপাশে বর্গমূল হয়ে গেছে, ঠিক আছে? তো দুটো 2 থেকে 2, 25-এর বর্গমূল 5, 16-র বর্গমূল 4, 4 5 20 দুগুণি 40 আমাদের অ্যান্সার। নেক্সট, এইবারে 6 নম্বর প্রশ্ন। জাস্ট এ মিনিট। প্রশ্নে বলেছে, 72 কিমি প্রতি ঘন্টা গতিবেগে চলমান 280 মিটার দীর্ঘ একটি ট্রেন 30 সেকেন্ডে একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করে, প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য মিটারে নির্ণয় করুন। দেখো, 30 সেকেন্ডে প্ল্যাটফর্ম অতিক্রম করছে, তো 30 সেকেন্ডে কতটা যায় সেটা আগে দেখি। 72 কিমি প্রতি ঘন্টা বেগ, এটাকে মিটার প্রতি সেকেন্ডে নিয়ে যাব 5/18 দিয়ে গুণ করে, অর্থাৎ 1 সেকেন্ডে যায় এত মিটার, তাহলে 30 সেকেন্ডে যাবে গুণ 30 মিটার। তো সমাধান করলে 4 18 72, 4 5 20 গুণ 30 করলে 60, 600 মিটার যায় 30 সেকেন্ডে। আর 30 সেকেন্ডে কি করে? প্ল্যাটফর্ম অতিক্রম করে, মানে প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে প্ল্যাটফর্ম প্লাস ট্রেনের মোট দৈর্ঘ্য অতিক্রম করা। তো মোট দৈর্ঘ্য আমরা কি পাচ্ছি? 30 সেকেন্ডে কতটা যাচ্ছে? 600 মিটার। তো তার থেকে আমরা যদি ট্রেন বাদ দিয়ে দেই, তাহলে এই প্ল্যাটফর্ম পেয়ে যাব। তো কত হয়ে যাবে? 320 হয়ে যাবে আমাদের অ্যান্সার। নেক্সট, এইবারে 12 নম্বর প্রশ্ন। প্রশ্নে বলেছে, 6 জন পুরুষ অথবা 5 জন মহিলা 7 দিনে একটি কাজ শেষ করতে পারেন। 6 জন পুরুষ 5 দিন কাজ করে চলে যান, অবশিষ্ট কাজ 5 দিনে শেষ করার জন্য কতজন মহিলার প্রয়োজন হবে? ঠিক আছে, অবশিষ্ট কাজ 5 দিনে শেষ করার জন্য 2 জনের প্রয়োজন হবে। একদম ইজি কোশ্চেন। দেখো, বোঝো ভালো করে আগে কনসেপ্ট। এখানে 6 জন পুরুষ মানে 6 মেন সমান 5 উমেন বলা হয়েছে, সমান দিন নিচ্ছে, তার মানে এরা সমান ক্ষমতা বিশিষ্ট। তো 6 মেন সমান 5 উমেন। এখন আমরা কি দেখতে পাচ্ছি? বলেছে যে 6 জন পুরুষ 5 দিন কাজ করে চলে যান, তাহলে 7 দিনে পুরো কাজটা হয়। করেছে কয়দিন কাজ? 5 দিন। 5 দিনে কতটা কাজ হবে? 7 ভাগের 5 ভাগ হবে, ঠিক আছে? এটা মুছে দিচ্ছি, 7 ভাগের 5 ভাগ হবে।
তাহলে বাকি কতটা থাকবে? আমরা জানি সম্পূর্ণ অংশ 1, তার থেকে 5/7 বাদ দিলে বাকি থাকলো 2/7 অংশ কাজ। এত অংশ কি আছে? বাকি কাজ। ঠিক আছে, বাকি কাজ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই 5 জন, এখানে 6 জন পুরুষের সাথে 5 জন মহিলা তো সমান। এখন আমি যদি দেখি এই মহিলার হিসাবে, যদি দেখি 5 জন মহিলা, 5 জন মহিলা শর্টে লিখলাম, এক অংশ কাজ কত দিনে করতে পারে? এখানে কতদিন লেখা? 7 দিনে। এক অংশ 7 দিন সময় নেয়। তাহলে 2/7 অংশ মানে বাকি কাজটা করতে কত সময় নেবে? যদি 5 জনই করে, তাহলে 2/7 অংশ করতে 2 দিন সময় নেবে। কেন? কারণ দেখো, এক অংশ 7 দিন হলে 2/7 অংশ 7 গুণ 2/7, 7 কাটা চলে যাবে, 2 দিন বেরাবে। ঠিক আছে, 7, এক অংশ 7 দিন, 2/7 অংশ কম সময়, তাহলে 7 গুণ 2/7, তাই 7 কাটা 2 বেরাবে আমাদের। ঠিক আছে, 2 দিন সময় নেবে এত অংশ। তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে? মহিলার জায়গায় 5 জন, 5 জন মহিলা কয়দিন সময় নেয়? 2 দিন এই কাজটা করতে। সেই একই কাজ বলেছে যদি কতজন মহিলা কতদিন? 5 দিন সময় নেবে জানতে চেয়েছে। তো 5 কাটা 2 আমাদের অ্যান্সার। ঠিক আছে, আমি এখানে কি করলাম? মহিলা গুণ 2 করলাম, মহিলা গুণ ডে করলাম, উমেন ইন্টু ডে, ম্যান ইন্টু ডে। এখানেও আমি ম্যান ইন্টু ডে করলাম। ম্যান বলতে এখানে ব্যক্তি, ব্যক্তির জায়গায় তো এখানে মহিলা আছে, তো মহিলা ইন্টু ডে। তো দেখো, এই যে 2 দিন সময় লাগছিল এত অংশ করতে, কয়জনের? 5 জনের। কারণ 5 জনের হিসাবেই তো করছি। 5 জনে এক অংশ এতদিন, 2/7 অংশ 2 দিন। তাহলে 5 জনে 2 দিনে এত অংশ কাজ করে। তার মানে উমেন ইন্টু ডে করলাম, 5 গুণ 2, আমাদের এটা সমান কি হয়ে যাবে? আবার ওমেন ইন্টু ডে। ওমেন চেয়েছে পরে কতজন মহিলা, দিন বলে দিয়েছে, তাই দিনের জায়গায় 5 লিখেছি, কাটাকাটি করেছি, 2 বেরিয়েছে অ্যান্সার। একদম বেস্ট মেথড এটা। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আর মেথডটা সব থেকে সেরা মেথড এটা, মৌখিকভাবে হয়ে যায় এই কোশ্চেন এই করতে গেলে। এবারে 13 নম্বর প্রশ্নে বলেছে, যদি 8 সেমি বাহু বিশিষ্ট একটি সুষম বহুভুজের ক্ষেত্রফল 112 সেমি স্কয়ার হয়, ওই বহুভুজের কেন্দ্র থেকে বাহুর লম্ব দূরত্ব কত? তো 4 সাথে 28, 4 28 112, 4 আমাদের অ্যান্সার। বাহুর সংখ্যা কত? 4। মৌখিকভাবে করলাম, কিন্তু এটা কিভাবে করলাম চলো কনসেপ্ট বোঝাই তোমাদের। দেখো, আমাদের একটা বহুভুজ আঁকি, ষড়ভুজ আঁকছি, কনসেপ্ট বোঝাচ্ছি। ঠিক আছে, কোশ্চেন সমাধান করছি না, কনসেপ্ট বোঝো ভালো করে আগে। এটা একটা কত কি ভুজ? ষড়ভুজ, কারণ 6খানা বাহু আছে। এটার কেন্দ্র এইটা। কেন্দ্র থেকে আমি যদি প্রত্যেকটা বাহুতে ত্রিভুজ অঙ্কন করি এইভাবে, কয়টা ত্রিভুজ পাবো? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা। ঠিক আছে, 6টা ত্রিভুজ পাচ্ছি এবং 6টা ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে। এইটার ক্ষেত্রফল যা, এটারও তাই, এটারও তাই, এটারও তাই। ঠিক আছে, তাহলে 6 গুণ আমরা যদি একটি ত্রিভুজের ক্ষেত্রফল করি, তাহলে আমাদের মোট পুরোটার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে পুরো ষড়ভুজের ক্ষেত্রফল পেয়ে যাব 6 গুণ একটা ত্রিভুজের ক্ষেত্রফল করলে, তাই না? আচ্ছা, তো এখন এইটাকে আমি যদি আবার একটা ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দিই, একটি ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দিই, তাহলে এটা কাটা চলে যাবে, 6 বেরাবে। আর 6টা ত্রিভুজ, আর দেখো বাহুর সংখ্যাও 6টা। তাহলে যতগুলো ত্রিভুজ ততগুলো বাহু, ত্রিভুজ সমান বাহু, যতগুলো ত্রিভুজ ততগুলোই বাহু হয়। ঠিক আছে, তো এই কনসেপ্টটাই আমি একবারে করলাম। কিরকম? প্রশ্নে বলেছে যে বাহু বিশিষ্ট সুষম বহুভুজের ক্ষেত্রফল এত, তাহলে বাহু কত বলেছে? 8, এবং বাহুর উপর লম্ব দূরত্ব 7। লম্ব দূরত্ব মানে কি? কেন্দ্র পর্যন্ত লম্ব দূরত্ব মানে এই 90 ডিগ্রি, তাই না? তাহলে এইটা কত? 7। তাহলে এইটাই উচ্চতা। তো আমি একটা ত্রিভুজ হিসাবে যদি বের করি, তাহলে এইটা আমাদের একটা ত্রিভুজের ক্ষেত্রফল, হাফ ইন্টু ভূমি 8 ইন্টু উচ্চতা 7। তো 2 দিয়ে কাটলে 4, 4 সাথে 28, এটা হলো একটা ত্রিভুজের ক্ষেত্রফল। এবার যদি আমি বের করতে পারি কতগুলো ত্রিভুজ আছে, অর্থাৎ মোট ক্ষেত্রফলকে যদি ভাগ করে দিই একটা ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে, যে মোট ক্ষেত্রফল ছিল 6 গুণ এত, তাকে একটা ত্রিভুজ দিয়ে ভাগ করেছি, 6টা ত্রিভুজ বেরিয়েছে, মানে বাহু 6টা। তাহলে এখানে একটা ত্রিভুজের ক্ষেত্রফল 28, সেটা দিয়ে মোটকে যদি ভাগ করে দিই, 112কে যদি 28 দিয়ে ভাগ করি, 4 বার যাবে। তাহলে 4টে ত্রিভুজ আছে, মানে 4টে বাহু। ঠিক আছে, 4টি ত্রিভুজ বা বাহু, তাই তো? যতগুলো ত্রিভুজ ততগুলো বাহু, তো 4টে ত্রিভুজ পাবো, না 4টে বাহু হবে আমাদের এই বহুভুজটার, অর্থাৎ চতুর্ভুজ একটা। বুঝতে পেরেছো? তো এই কনসেপ্ট জানা থাকলে মৌখিক ভাবে যে, তো 8 ইন্টু 7 ইন্টু হাফ করলে তোমার
4 থাকবে এখানে, 4 সাথে 28 হবে, 28 দিয়ে এটা কাটলে 4 হয়ে গেল অ্যান্সার। নেক্সট। আর এই যে কোশ্চেন গুলো এসছে এই সব কনসেপ্ট আমি তোমাদের আমার পেইড কোর্সের মধ্যে করিয়েছি, চ্যাপ্টার ওয়াইজ যে পেইড কোর্স রয়েছে আমার ম্যাথের, সেখানে করিয়েছি। এবারে আমাদের 20 নম্বর প্রশ্ন। প্রশ্নে বলেছে যে একটি চৌবাচ্চায় দুটি ইনলেট পাইপ I1 এবং I2 আছে। I1 একা 8 ঘন্টায়, I2 একা 4 ঘন্টায় ভর্তি করতে পারে। যদি দুটি ইনলেট পাইপই খোলা থাকে তাহলে চৌবাচ্চাটি ভর্তি হতে কত সময় লাগবে? তার মানে দুটোই ভর্তি করে, একটা 8 ঘন্টায় একটা 4 ঘন্টায়। তাহলে যখন দুটোই ভর্তি করে একসাথে কত সময় লাগবে? 8 গুণ 4, নিচে 8 আর 4 যোগ করতে হয় 12। 4 দিয়ে কাটবো, 3 4 12, 3 দিয়ে 8 কে ভাগ করলে 3 দুগুণী 6, 6 আছে কত? 8 হবে 2, 2 2 পূর্ণ 2/3। নেক্সট। এইবারে আমাদের এটা 23 নম্বর প্রশ্ন। প্রশ্নে বলেছে সরল করুন। তো দেখো দুটোর মধ্যে এই 976 আছে, 976 কমন নিয়ে নেব। কমন নিলে আমাদের 265 গুণ 735, তো গুণ না তো যোগ, কমন নিয়েছি মাঝখানে যোগ, দেখো ভুলে গুণ লিখেছি। 65 যোগ এত, তো এই দুটো যোগ করলে কত হবে? 65 আর 35 করলে 100, 65 আর 35 যোগ করলে 100, আর 7 আর 2 900, 900 100 1000। তাহলে এত গুণ যদি 1000 করি, 976 গুণ 1000 যদি করি তাহলে অ্যান্সার হবে 976,000। নেক্সট। আচ্ছা, এই একটা প্রশ্ন 26 নম্বর। প্রশ্নে বলেছে কোন ত্রিমাত্রিক জ্যামিতিক বস্তুর 8টি শীর্ষবিন্দু 6টি আয়তাকার তল রয়েছে? তো আয়তঘনকের, আয়তঘনক অ্যান্সার। কেন? দেখো আয়তঘনক, তোমরা যে ঘরে রয়েছো, তুমি যে যদি ঘরের মধ্যে বসে ক্লাসটা করো তাহলে ঘরটা কিরকম একটা আয়তঘনক আকারের, ঠিক আছে? আয়তঘনক আঁকি, এই এই এই, এইটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, ঠিক আছে? এটা দৈর্ঘ্য আর এইটা উচ্চতা, আর নিচের নিচের এই এই একটা দৈর্ঘ্য একটা প্রস্থ। যাই হোক, এখানে তোমার যেটা চেয়েছে সেটা দেখো। আর শীর্ষবিন্দু 8টা বলেছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, আর 6টা তল, চারপাশে 4টে আর উপরে নিচে একটা। ঘরের দিকে তাকাও, চারদিকে দেয়াল, উপরে নিচে দুটো তল, তাহলে 4 2 6টা তল। তাহলে কি সেটা? আয়তঘনক, ঠিক আছে? নেক্সট। এইবারে 29 নম্বর প্রশ্ন বলেছে যশপ্রীত বার্ষিক 20% চক্রবৃদ্ধি সুদের হারে বার্ষিক দেয় হারে 58,550 টাকা জমা করেন, তাহলে 2 বছর পর যশপ্রীতের প্রাপ্ত মোট সবৃদ্ধি মূল কত হবে? আচ্ছা, তো 20% হারে 2 বছরে বার্ষিক দেয় সুদ, 2 বছরে 20% হারে সুদ কত হবে? চক্রবৃদ্ধি সুদ হয়ে যাবে 44%। এটা একবারে করা যায় কিভাবে? দেখো সাকসেসিভ তোমাদের শিখিয়েছি যে 2 বছর 20% হারে, তো প্রথম বছর 20, পরেও 20, তারপরে প্লাস 20 গুণ 20/100, দেখো 0 0 কাটলে 20 20 40 4 44, তো এটা একবারে করলে 20 20 40, আর 20 গুণ 20 দুটো শূন্যর সাথে দুটো শূন্য কাটা 4, তার মানে 44%। ঠিক আছে, 20% সাকসেসিভ 2 বছরে কি হয়? 44%। অর্থাৎ চক্রবৃদ্ধির সুদ হবে 44%। তাহলে সুদ আসল কত হবে? অ্যামাউন্ট সুদ আসল হবে 144%। কারণ সুদ 44, তার সাথে মূলধন কত? সবসময় 100%, তার 100% মূলধন আর সুদ যদি যোগ করি তাহলে সুদ আসল মানে অ্যামাউন্ট হয়ে যাবে 144%, অর্থাৎ সবৃদ্ধি মূল 144%। তোমরা 5 8 5 5 0 এটার 144% বের করব, ঠিক আছে? 144% বের করব। তো এখন তুমি এখানে দেখো শতাংশ উঠিয়ে দিলে নিচে আমাদের 100, তো 100 আমি যদি এখানে এই একটা শূন্য কাটি তাহলে তুমি এই জায়গাটা কি দেখতে পাচ্ছ? 4 5 20, 20 শূন্য হাতে থাকবে 2, তো শেষে আমাদের শূন্য, এই শূন্যর সাথে শূন্য কাটা চলে যাবে, 2 এককে আসবে, 2, এটা আমাদের অ্যান্সার হবে। এককে 2 আসবে, তুমি কাটাকাটি করে দেখো এককে 2 আসবে। কিভাবে? আরো একবার যদি কাটি তাহলে একদম ক্লিয়ার ভাবে দেখতেই পাবে তোমরা যে 2 দিয়ে কাটলে দেখো 5 দুগুণী 10, 2 দিয়ে কাটলে তোমার 7 দুগুণী 14, 2 দুগুণী 4, 5 দিয়ে যদি এটাকে কাটি 5 1 5, 5 1 5, 5 7 35, 5 1 5। তো দেখো এই 72 গুণ এত করলে কত হয়? 2 1 2, এককের অঙ্কে 2 আসবে, ঠিক আছে? তো এই একটা অপশনেই রয়েছে, তো এটাই অ্যান্সার। নেক্সট। ওইগুলো এই অঙ্ক করিয়েছি আমি, যে এতক্ষণ যা করলাম সবই এসছে, এর আগে সবই করিয়েছি।
এটা 36 নম্বর প্রশ্ন। প্রশ্নে বলেছে একটি হাসপাতালে ডাক্তার এবং নার্সের সংখ্যার অনুপাত 1:3 ছিল। ডাক্তার নার্স 1:3। যদি 12 জন নতুন ডাক্তার হাসপাতালে যোগদান করেন এবং 24 জন নার্স হাসপাতাল ছেড়ে চলে যান তাহলে অনুপাতটি এত হয়। তাহলে এটা প্রাথমিক অনুপাত, এটা ফাইনাল অনুপাত মানে অন্তিম রেশিও, অন্তিম অনুপাত মানে ফাইনাল রেশিও। তাহলে 1:3 প্রাথমিকটা লিখতে হয়, তারপরে ফাইনাল যেটা মানে অন্তিমটা লিখতে হয়। এবং যা করে এটা হয়েছে, কতজন বেরিয়েছে, 12 জন যোগদান করেছে ডাক্তার, তার যোগ 12, আর নার্স বেরিয়েছে তাই -24, 24 জন নার্স চলে গেছে বলেছে। তো এবার ক্রস মাল্টিপ্লিকেশন মেথডে করব। বলো তোমাদের শিখিয়েছি না এই মেথড? আগে শিখিয়েছি। তাহলে 3 3 9, 4 1 4, 9 থেকে 4 গেলে 5, 5 মানে কত? তাহলে দেখো 3 24 72 আর 4 12 48, 48 আর 72 যোগ করলে 120। কেন যোগ করছি দেখো, আমাদের কি করতে হয়, গুণ করে বিয়োগ করতে হয়। তো বিয়োগ করলে পরে এমনি যোগ হবে। দেখো আমরা যদি দেখি 4 12 48 আর 3 24 72, তো বিয়োগ -72 না, 3 24 72 মাইনাস আছে তো -72, তো এটা দেখো মাইনাসে মাইনাসে প্লাস যোগ হয়ে যাবে 120 হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো 5 যদি 120 হয়, 1 মানে কত? 24, 1 মানে 5 24 120, তাই 1 একক মানে 24। তো ডাক্তার প্রথমে কতজন ছিল? 24 জন ছিল। নার্স প্রথমে কতজন ছিল? 3 24 72 জন ছিল। 1 যদি 24 হয় 3 হয়ে যাবে 72, 3 24 72। ঠিক আছে, তাহলে প্রথমে 24 জন ডাক্তার ছিল, আরো 12 জন যুক্ত হয়েছে। 24 আর 12 কত হয় বলো? 24 আর 12 হয় 36। আর প্রথমে 72 জন নার্স ছিল, 24 জন চলে গেছে। 24 জন চলে যাওয়ার পরে কত হবে? 72 থেকে 24 বিয়োগ করব, 72 থেকে 24 গেলে 48। কি করলাম? 24 যোগ 12 করে এটা পেলাম, আর 72 বিয়োগ 24 করে এটা পেলাম, কারণ 24 জন যুক্ত হয়েছে আর 12 জন যুক্ত হয়েছে ডাক্তার, 24 জন চলে গেছে। আশা করি বুঝতে পেরেছো। এখন এইটা এই এতজন পেয়েছি, এতজন। এরপরে বলেছে যে আরো কে জন নার্স যদি চলে যায়, তার মানে আরো কে জন চলে যাবে, এখান থেকে কে বিয়োগ করে দেবো, তাহলে 1:1 হবে। তুমিই বলো যে এটা 36 আছে, এই 48ও যদি 36 হয়ে যায় তাহলেই তোমার কি হবে? 1:1 হয়ে যাবে। তো 48 36 বানাতে গেলে 12 বিয়োগ করতে হয়, তাইলেই তো 36 হয়। অর্থাৎ কে এর মান কত? 12, 12 জন চলে যাবে। কে কত? 12। আরো যদি 12 জন নার্স চলে যায় তাহলে 36 জন নার্স হয়ে যাবে, আর ডাক্তার 36 জনই আছে, 1:1 হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট। এই একটা প্রশ্ন 40 নম্বর প্রশ্নে বলেছে যদি এত সমান 16 এত সমান 4 হয়, এক্স ওয়াই এর মান কত? আচ্ছা, আমরা জানি যে x প্লাস ওয়াই এর হোল কিউব সমান সমান এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই। তো শুধু মান বসাও, অ্যান্সার বেরিয়ে যাবে। দেখো এক্স প্লাস ওয়াই এর হোল কিউব, এক্স প্লাস ওয়াই এর মান 4, 4 এর কিউব করলে 64, এক্স কিউব ওয়াই কিউবের মান কত? 16, প্লাস 3xy, এক্স ওয়াই এর মান কত? এক্স প্লাস ওয়াই এর মান কত? 4, এক্স প্লাস ওয়াই এর মান 4, তাহলে 4 গুণ 3 12xy একবারে লিখছি, এটার মান তো 4, তাই না? 3 4 12xy। এখন 16 এ পাশে নিয়ে গেলে 64 থেকে 16 বিয়োগ করলে 48, আর এটা 12xy, 12xy। তো 12 দিয়ে কাটবো, 4 12 48, xy এর মান কত? 4। ক্লিয়ার? নেক্সট। এইবারে 43 নম্বর প্রশ্ন বলেছে এ যদি একটি সূক্ষ্মকোণ হয়, পি tan a সমান n sec a হয়, তাহলে পি স্কোয়ার মাইনাস এন স্কোয়ার বাই পি এন এর মান কত হবে? আচ্ছা, তো এখানে বাহ, এই দেখো অ্যান্সার এই অপশনের মধ্যে অ্যান্সার দিয়ে দিয়েছে, এইটাই অ্যান্সার। মানে এটা যদি সমাধান করি, এত থেকে আমরা সাইন এর সমান n বাই পি পাবো, সুতরাং আমাদের এইটার মান হয়ে যাবে cos a ইন্টু cot a। তো অ্যান্সারই অপশনের মধ্যে দিয়ে দিয়েছে, তো এই কোশ্চেনে অবজেকশন করতে পারো। চলো বুঝিয়ে দিচ্ছি আমি কিভাবে এই অ্যান্সারটা, মানে শর্টে তো দেখিয়েছে, আমি একটু এক্সপ্লেন করে দিচ্ছি। পি tan এর সমান n sec a, তো আমরা এটাকে কি করতে পারি? পি ইন্টু tan a কে লিখতে পারি যে সাইন বাই কজ, tan কে লিখতে পারি সাইন বাই কজ সমান n sec a, sec মানে হচ্ছে 1 বাই cos, cos cos কাটা চলে যায়,
তাহলে সাইন সমান সমান এন বাই পি, সাইন সমান সমান এন বাই পি। দেখো সাইন সমান এন বাই পি দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, এইভাবে করে এটা বেরিয়েছে। তারপরে যদি এবার এখানটায় যদি আমরা এটা সমাধান করি, তাহলে পি স্কোয়ার বাই পিএন মাইনাস এন স্কোয়ার বাই পিএন, যখন এটাকে আমি একটু ভেঙে লিখবো তখন পি স্কোয়ার বাই পিএন হয় মাইনাস এন স্কোয়ার বাই পিএন হয়, ঠিক আছে। দেখো এটা সমাধান করলে আগের লাইনে ফিরতে পারবে। অর্থাৎ এখান থেকে পি দিয়ে আমি উপরের স্কোয়ারকে কাটলে পি বাই এন, এন দিয়ে স্কোয়ারকে কাটলে এন বাই পি, তাহলে পি বাই এন মাইনাস এন বাই পি। এটার থেকে এটা কিভাবে এসছে দেখো, আমরা দেখতে পাচ্ছি পি বাই এন আছে কি এখানে, পি বাই এন নেই, তাহলে এন বাই পি যদি সাইন হয় তাহলে পি বাই এন এটাকে উল্টে দিলে সাইনটা হয়ে যাবে ওয়ান বাই সাইন, তাহলে পি বাই এন মানে ওয়ান বাই সাইন, বুঝতে পেরেছো। আর এন বাই পি কত, সাইন। তো এইটা সমাধান করলে এই লাইনে চলে আসে আমাদের এই লাইনটা, যে সাইন ইন্টু সাইন, সাইন স্কোয়ার, তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার বাই সাইন, ওয়ান মাইনাস এর পরের লাইনটা কি হয়, এর পরের লাইনটা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার বাই সাইন, যেটা এই যে দেওয়া রয়েছে এখানে। এবার এইখান থেকেই এটা মানে আমাদের কজে ইন্টু কটে, এটা কিভাবে আসে দেখো, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার বাই সাইন, তো ওয়ান মাইনাস সাইন স্কোয়ারকে আমি কজ স্কোয়ার লিখতে পারি, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কজ স্কোয়ার থিটা, তো এখানে এ আছে তাই ওয়ান মাইনাস সাইন স্কোয়ার মানে কজ স্কোয়ারের নিচে সাইন। এবার কজ স্কোয়ার এ কে আমি কি লিখতে পারি, কজ বাই সাইন ইন্টু কজ, এটাকে একটু ভেঙে লিখলাম, কজ স্কোয়ার মানে কি কজ ইন্টু কজ আর নিচে সাইন আছে, তো কজ বাই সাইন মানে কি, কজ বাই সাইন মানে কট, কট কট এস কেন লিখছি কট, আর কট এ পাশে লিখে দিচ্ছি ইন্টু আমাদের কি এটা কজ এ, তাহলে দেখো কট এ ইন্টু কজ এ এই যে দেওয়া রয়েছে কট এ ইন্টু কজ এ। তো এখানে অ্যান্সারই সলিউশনই দিয়ে দিয়েছে আমাদের একটা অপশনের মধ্যে, তাহলে আমাদের এখানে অ্যান্সার কি হচ্ছে কট এ ইন্টু কজ এ, দেখি কট এ ইন্টু কজ এ, এই জায়গাটায় দেখো অ্যান্সারে সলিউশন, এক তো সলিউশন দিয়েছে তারপরে আবার এখানে ভুল দিয়েছে, সাইন ইন্টু কজে দিয়েছে, হবে না, এইটা আমাদের অ্যান্সার হয়ে যাবে কট এ ইন্টু কজে। তো এই কোশ্চেনে অবজেকশন জানাতে পারো, এক তো অ্যান্সার দিয়ে দিয়েছে আবার সলিউশনও এর মধ্যে দিয়ে দিয়েছে যে এত থেকে এত হবে, ঠিক আছে। তো এটা অবজেকশন জানালে সবাই মার্কস পাবে এটাতে। চলো নেক্সট, এবারে আমাদের 45 নম্বর। তো প্রশ্নে বলেছে 46 মিটার দৈর্ঘ্য এবং 8 মিটার প্রস্থের একটি আয়তাকার কার্ডবোর্ডের শীট থেকে 3 মিটার 2 মিটার এবং 1 মিটার ব্যাসার্ধের 3টি বৃত্তাকার প্লেট, একটা কার্ডবোর্ডের শীট আছে যার দৈর্ঘ্য 46 মিটার, প্রস্থ 8 মিটার, এর থেকে 3 মিটার 2 মিটার আর 1 মিটারের ব্যাসার্ধে 3টি বৃত্তাকার প্লেট কাটা হলো, একটার ব্যাসার্ধ 3 আর একটা 2 আর একটার 1। কার্ডবোর্ড শীটের অবশিষ্ট অংশের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হলে ওই বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, আমাদের পুরোটা কত ছিল, 46 ইন্টু 8, 6 8 48 এর 8 হাতে 4, 4 8 32 আর 4 36, 32 4 36, ঠিক আছে। 6 8 48 এর হাতে 4, 4 8 32 4 36, 368। এতটা পুরোটা ছিল, তার থেকে কতটা কার্ডবোর্ড বাদ দিয়েছি, 3টে বৃত্তাকার প্লেট বাদ দিয়েছি, তো তার ক্ষেত্রফল কি হবে, এক একটার বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়, পাই আর স্কোয়ার। তো পাই আর, একবার আর হলো 3, তাহলে একবার পাই 3 এর স্কোয়ার, আর একবার তার সঙ্গে পরেরটার যেটার ব্যাসার্ধ 2 সেটা হয়ে যাবে পাই 2 স্কোয়ার। তো এইভাবে করে পাই 1 স্কোয়ার, পাই যদি আমি কমন নিয়ে নেই তাহলে 3 স্কোয়ার যোগ 2 স্কোয়ার যোগ 1 স্কোয়ার হয়, তাই না, পাই ইন্টু এত। তো পাই এর মান কত, 22/7 ইন্টু 3 স্কোয়ার 9, 2 স্কোয়ার 4, 1 স্কোয়ার 1, 9 4 13 1 14, 7 দিয়ে কাটবো, 7 দুগুণি 14, 22 দুগুণি 44, তো 368 থেকে 44 বাদ দিলে 4 4 8, তারপরে 4 আছে কত লেখা হবে 2, 324 হচ্ছে। তাহলে এই 324 হচ্ছে অবশিষ্ট যে তোমার অংশ আছে তার ক্ষেত্রফল, সেটা 324। এটা আবার বলেছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, তার মানে এইটা সমান সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়, a স্কয়ার, বাহু স্কয়ার। তো a স্কয়ার যদি এত হয়, a কত হবে, 324 এর বর্গমূল মানে 18 মিটার আমাদের অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে?
আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, নেক্সট। এইবারে 47 নম্বর প্রশ্নে বলেছে মুদ্রিত মূল্যের উপর 18% ছাড় পেয়ে মেঘা 1271 টাকা দামে একটি ব্যাগ কিনেছে, ব্যাগটির মুদ্রিত মূল্য নির্ণয় করো। 18% ছাড় পেয়ে এত দামে কিনেছে, 18% ছাড়, টোটাল 100% হয়, 100 থেকে যদি 18% বাদ দেই 82% হয়, আর 82% ছাড় পাওয়ার পরে যেটা হচ্ছে সেটা এত, আর সেটা 82, তাহলে এত মানেই 82, তাহলে 82 মানেই 1271। চেয়েছে ব্যাগটির মুদ্রিত মূল্য 100%, কারণ পুরো তো 100ই ধরেছি, তার থেকে 18 বাদ দিয়ে 82, 82 মানে এত, 100 মানে কত, তাই না? পুরো 100%ই হয় 18/100। আচ্ছা, এবার এটা কাটাকাটি করতে হবে, কাটাকাটি করলে অ্যান্সার পাবো। এখন চলো যদি কাটি, 2 দিয়ে 41 দুগুনি 82, 50 দুগুনি 100, 41 দিয়ে এটাকে কাটলে 3 বারে তোমার 123, 41 একে 41, 3 5 একে 5, 15, 0, 1550, এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, সরি। নেক্সট দেখো এবারে 48 নম্বর প্রশ্ন। প্রশ্নে বলেছে 2019 সালে অমিতের আয় এত ছিল, আয় প্রতি বছর 10% বৃদ্ধি পায়, তাহলে 2021 সালে কত হবে? ছিল 27,000, 10% মানে কি 1/10, 10-এ 1 বাড়লো 10-এ 11 হবে, আবার 10-এ 1 বাড়লো 10-এ 11 হবে, বৃদ্ধি পাচ্ছে, 10-এ 1 বাড়ছে না, 1/10, 10-এ 1 বাড়ছে, শূন্য, এই দুটো শূন্যর সাথে দুটো শূন্য কাটা, এগুলো গুণ করলেই অ্যান্সার। তো আমাদের এখানে অ্যান্সার কি পাবো দেখো, একটা শূন্য, তারপরে 7 1 7, 7 1 7, একটা শূন্যর পরে 7, একটা অপশনেই রয়েছে, এটাই আমাদের অ্যান্সার। নেক্সট, এবারে 49 নম্বর প্রশ্নে বলেছে দুইজন প্লাম্বার এক্স এবং ওয়াই তাদের নিয়োগকর্তার থেকে প্রতিদিন মোট 770 টাকা মজুরি পায়। এক্স এর মজুরি ওয়াই এর প্রাপ্ত মজুরির 140% হয়, তাহলে ওয়াই এর দৈনিক মজুরি আসন্ন মানে কত? আচ্ছা, এক্স ওয়াই, এক্স এর মজুরি ওয়াই এর এত শতাংশ, এই 140% মানে কি 140/100, 20 দিয়ে কাটলে 7/5, 7/5, অর্থাৎ ওয়াই এর 7/5, যার বলে তারটা নিচেরটা হয়, তো ওয়াই এর যদি 5 হয় এক্স এর হয়ে যাবে 7, ওয়াই এর 5 হলে তার 5-এর 7/5 করলেই তো আমরা 7 পাবো, তার মানে ওয়াই এর এত শতাংশ, 5-এর এত শতাংশ করলে 7 পাচ্ছি, এক্স এর হচ্ছে 7। ঠিক আছে, এটা হচ্ছে মজুরির অনুপাত। এবার বলেছে ওয়াই এর দৈনিক মজুরি কত, ওয়াই এর দৈনিক মজুরি জানতে চেয়েছে। আমরা এখানে কি দেখতে পাচ্ছি, টোটাল 7 আর 5-এ 12, 12 মানেই টোটাল মজুরি, মোট মজুরি হচ্ছিল 770 প্রশ্নে বলেছে, তাহলে 5 মানে কত? 12 মানে এত, 5 মানে কত? চলো কাটাকাটি করি। তো 12 দিয়ে 2 দিয়ে তো কাটতে পারি, তো কাটার দরকার নেই, একবারে 5 দিয়ে গুণ করি, 5 0 0, 5 সাথে 35, 5 হাতে 3, 5 সাথে 35, 3 38, নিচে 12, 12 দিয়ে ভাগ করলে 3 বারং 36, 36 আছে কত হলে 38 হবে 2, 2 এ 4, 2 এ 5 25, 12 দুগুনি 24, তো 32 দিয়ে শুরু একটাই অপশনে আছে অ্যান্সার, 32 দিয়ে শুরু একটাই অপশনে আছে, এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, নেক্সট। পরবর্তী প্রশ্ন এই যে 56 নম্বর বলেছে একজন ফল বিক্রেতার কাছে কিছু আপেল ছিল, এর মধ্যে 40% তিনি বিক্রি করার পরেও 300টি আপেল আছে, তাহলে প্রথমে তার কাছে কতগুলি আপেল ছিল? 40% বিক্রি করার পরে, টোটাল 100%, 40 যদি বিক্রি করে দেয় তাহলে থাকবে কত? 60%, 60 মানেই কত? 300, তাহলে প্রথমে কতগুলো ছিল? 100% মানে কত? এই 100%, এই নিচের শতাংশ কাটা যায়, তাই লিখিনি, 60 দিয়ে এটাকে কাটলে 5, 5 100, 500 আমাদের অ্যান্সার। ঠিক আছে, নেক্সট। পরবর্তী প্রশ্ন এই যে 63 নম্বর প্রশ্ন বলেছে 8/9 মিটার দীর্ঘ একটি রডকে দুটি টুকরোতে কাটা হয়, যদি একটি টুকরো 1/3 মিটার দীর্ঘ হয় তাহলে অপর টুকরোটির দৈর্ঘ্য কত হবে? তো একটা 1/3, অপরটা কত? টোটাল 8/9, তার থেকে 1/3 বাদ দিয়ে দেবো, তাহলে এখানে নিচে উপরে 3 গুণ করে দেই, তাহলে 8 থেকে 3 গেলে 5/9 হয়ে যাবে, 5/9 আমাদের অ্যান্সার। ঠিক আছে, নিচে 3 3 9, দুই জায়গায় 9, তাহলে 9, উপরে 8 থেকে 3 গেলে 5। নেক্সট,
এবারে 64 নম্বর, এটা ইংলিশে আছে, বাংলায় মানে করে করে দিচ্ছি। বলেছে বিজয় রাইডস এ বাইসাইকেল 10 মিটার ফ্রম হোম টু হিজ টিউশন, মানে বাড়ির থেকে টিউশনে সে 10 মিটার সাইকেল চালায়। দেন 5 মিটার টু এ শপ, এবং একটা দোকানেতে যাওয়ার জন্য 5 মিটার চালায়। হি ট্রাভেলস ব্যাক হোম দ্য সেম ওয়ে, সে একই পথ ধরে বাড়িতে ফিরে আসে। কভারিং দ্য সেম ডিস্টেন্স, হোয়াট ইজ দ্য টোটাল পাথ লেন্থ, পুরো পথের দৈর্ঘ্য কত? একই দৈর্ঘ্য ধরে যদি ফিরে আসে, পুরোটা দৈর্ঘ্য কত? যাচ্ছে স্কুলে, যাচ্ছে ওই বাড়ির থেকে টিউশনে 10, আবার দোকানে 5, 15, তাহলে সেই একই পথে ফিরে আসছে, টোটাল দৈর্ঘ্য 15 দুগুণী 30 হয়ে যাবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, টোটাল পাথ হলো 30 মিটার। ওকে, নেক্সট। এটা সায়েন্সের মধ্যেও আসতে পারে, ফিজিক্সেও রয়েছে, ওটা যে কোশ্চেনটা করালাম ওখানে যদি টোটাল পাথ চায় তাহলে তো 30, আর যদি বলে তার স্মরণ কত, শূন্য হয়ে যাবে, কারণ যেখান থেকে শুরু করেছে সেখানেই ফিরেছে। আচ্ছা, এবারে এটাকে একটু জুম আউট করে দেখাতে হবে, নাহলে পুরোটা দেখা যাবে না। কি চেয়েছে প্রশ্নে? বলেছে মুম্বাইয়ে বিক্রিত ফ্ল্যাটের সংখ্যার চেয়ে দিল্লিতে বিক্রিত ফ্ল্যাটের সংখ্যা কত বেশি? মুম্বাই এই যে, দিল্লি এই যে, 22,000 থেকে 55,000 কত বেশি? তো 3টে শূন্য 3টে শূন্য কাটলাম, 11 দুগুণী 22, 5 11 55, তার মানে 2 এর থেকে এই 5, 2 এর থেকে 5 3 বেশি, তাহলে শতকরা কত? 150% বেশি। কত বেশি? 150% বেশি। ঠিক আছে, নেক্সট। এইবারে 80 নম্বর প্রশ্ন। প্রশ্নে বলেছে যশ এবং তার বাবার বয়সের সমষ্টি 90 বছর। যখন যশের বয়স তার বাবার বর্তমান বয়সের সমান হবে, তখন তার বয়স তার ছেলে সুরজের বর্তমান বয়সের 5 গুণ হবে। আচ্ছা, এটা তোমার ট্রিপল স্টার কোশ্চেন, এটা তোমার এক্স ওয়াই ধরেই করতে হবে, কারণ এখানে আমাদের যশ তার বাবা বয়সের সমষ্টি বলে দিয়েছে, তারপরে দুটো কন্ডিশন দিয়ে সুরজের বর্তমান বয়স চেয়েছে, মানে যশের ছেলের বর্তমান বয়স চেয়েছে। তো চলো দেখো, লক্ষ্য করো ভালো করে এদিকে, যশ তার বাবা আর সুরজ মানে যশের ছেলে। ঠিক আছে, তো যশের বর্তমান বয়স যদি এক্স হয়, যশের বর্তমান যদি এক্স হয়, তাহলে তার বাবার বর্তমান কত হবে? দুজনের বয়সের সমষ্টি 90 বলেছে, তাহলে বাবার হয়ে যাবে 90 মাইনাস এক্স। ঠিক আছে, তাহলে সুরজের আমি ওয়াই ধরে নিচ্ছি, কারণ সুরজের আমি কিছু এখানে সমষ্টি কিছু দেখতে পাচ্ছি না, তাহলে সুরজের বর্তমান বয়স ওয়াই ধরে নিয়েছি। যখন যশের বয়স তার বাবার বর্তমান বয়সের সমান হবে, তখন তার বয়স তার ছেলে সুরজের বর্তমান বয়সের 5 গুণ হবে। এই লাইনটাকে ভালো করে বোঝো। যশের বয়স যখন কি হবে? বাবার বর্তমান বয়সের সমান হবে, মানে 90 মাইনাস এক্স হবে, তখন তার বয়স মানে যশের বয়স তার ছেলে সুরজের বর্তমান বয়সের মানে ওয়াই এর 5 গুণ 5y হবে। এই যে সুরজের বর্তমান বয়সের 5 গুণ মানে 5y হবে, যখন সুরজের বয়স কত, ওই যশের বয়স কত হবে? 90 মাইনাস এক্স হবে। ঠিক আছে, তো এখান থেকে ওয়াই এর মানটা পাবো, ওয়াই সমান সমান 1/5 ইন্টু 90 মাইনাস এক্স। তো একটা ইকুয়েশন আমরা পেলাম আপাতত প্রথম লাইনটা থেকে। পরেরটা দেখি এবারে কি বলেছে, যখন যশের বয়স তার বাবার বর্তমান বয়সের সমান হবে, তখন সুরজের বয়স যশের বর্তমান বয়সের চেয়ে 12 বছর বেশি হবে। তাহলে যশের বয়স যখন তার বাবার বয়সের সমান হবে, তখন সুরজের বয়স কত হবে সেটা আগে আমাদের দরকার, কারণ এই যে বলেছে যখন যশের বয়স তার বাবার বর্তমান বয়সের সমান হবে, তখন সুরজের বয়স, তারপরে কন্ডিশন, তাহলে তখন সুরজের বয়স কত হবে? এক্স থেকে এত হয়েছে, কত বছর পরে সেটা বের করি আগে। এইটার থেকে এক্স বাদ দিলে কত হবে? 90 মাইনাস 2x বছর পরে আমাদের যশের বয়স তার বাবার বয়সের সমান হয়েছে। তাহলে সুরজের বয়সও 90 মাইনাস 2x বছর পরে কত হবে? 90 মাইনাস 2x বছর পরে কত হবে? ওয়াই প্লাস 90 মাইনাস 2x যোগ হবে এর সাথে। বুঝতে পেরেছো? যেমন ধরো তোমার বয়স 10 বছর পরে যা হবে, তোমার ধরো একটা ছেলে আছে, তার বয়স নিশ্চয়ই 10 বছর পরে 10 বেশি বাড়বে। তোমার বয়স এখন যা আছে তার থেকে 10 বছর পরে 10 বাড়লে, তখন তোমার ছেলের বয়সও এখন যা বয়স আছে তার থেকে 10 বাড়বে, বর্তমানের থেকে 10 বাড়বে। তাই যশের বয়স যত বাড়লো তার ছেলের বয়সও তত বাড়বে, কারণ এইখানে তখনই বলে দিয়েছে যে তখন সুরজের বয়স,
মানে যখন যশের বয়স বাবার বয়সের সমান হবে তখন সুরজের বয়সও তত বছরই বাড়বে, যশের যতটা বেড়েছে বেড়ে এত হবে। এইটা হলো। হওয়ার পরে বলেছে যশের বর্তমান বয়সের চেয়ে 12 বছর বেশি হবে। এইটা যশের বর্তমান বয়সের চেয়ে 12 বছর বেশি হবে, যে তখন সুরজের বয়স মানে এত, যশের বর্তমান বয়সের থেকে 12 বেশি, মানে যশের বর্তমান বয়স এক্স, তার থেকে 12 বেশি, এক্স যোগ 12। ঠিক আছে, এবার এটা সমাধান করলেই অ্যান্সার হয়ে যাবে। চলো ওয়াই এর মানটা আগে এখানে বসাই। ওয়াই এর মান 1/5 ইন্টু তোমার 90 মাইনাস এক্স, আর এখানে 90 মাইনাস 2 প্লাস রয়েছে 90 মাইনাস 2x সমান কত, এক্স প্লাস 12। এখন এটা যদি আমি সমাধান করি তাহলে এইটার নিচে 1 ধরে নেই, এইটার নিচে 5 রয়েছে, তো নিচে লসাগু 5 হবে, উপরে হবে 90 বিয়োগ এক্স, 5 দিয়ে করলে 5 নং 45 মানে 450, 5 দুগুণি 10 মানে মাইনাস 10x সমান x যোগ 12। এবার আমি 5টাকে এখানে না রেখে ওই পাশে নিয়ে যাচ্ছি, তাহলে 5x গুণ হয়ে যাবে কোনাকুনি, যোগ 5 বারং 60। বুঝতে পেরেছ? বা দেখো 10x আর x মাইনাসে আছে, মাইনাসে মাইনাসে প্লাস, 10x আর x করলে 11x, এই 5x যখন এই পাশে নিয়ে আসবো তখন এটাও মাইনাস হয়ে যাবে, তাহলে তিনটেই মাইনাসে, তার মানে তিনটে যোগ করবো, 10 1 11 5 16x মাইনাস 16x। ঠিক আছে, 90 আর 450 যদি আমি যোগ করি তাহলে 540 কত হয়, 540 হয়। 540 যখন ওপাশে নিয়ে যাব তখন মাইনাস হয়ে যাবে, 60 বিয়োগ 540, 540 থেকে যদি 60 বিয়োগ করি তাহলে কত হবে তোমার 480, বড়টার চিহ্ন মাইনাস, তো মাইনাস 480 হবে। বুঝতে পেরেছো? মাইনাস মাইনাস কাটা চলে যাবে, 16 দিয়ে কাটবো, 3 16 48, 30 হচ্ছে। এক্স এর মান পাচ্ছি 30, এখানে এক্স এর মান বসিয়ে দাও, অ্যান্সার পেয়ে যাবো ওয়াই সমান কত, সেটাই চেয়েছে সুরজের বর্তমান বয়স, ওয়াই কত চেয়েছে। তাহলে ওয়াই সমান কত হবে, 1/5 ইন্টু 90 মাইনাস এক্স, এক্স কত 30, তা 90 থেকে 30 গেলে 60, 5 দিয়ে কাটলে 5 বারং 60, 12 আমাদের অ্যান্সার, ওয়াই সমান সমান 12। ক্লিয়ার? তো একটু ক্যালকুলেটিভ, কিন্তু যদি তুমি প্র্যাকটিস করো তাহলে স্পিড আসলে আরো কম সময় লাগবে। ঠিক আছে, তুমি তো আর এত কিছু লিখবে না, তুমি ডাইরেক্ট এখান থেকে শুধু এই ইসে নাম্বারগুলো লিখবে, আর এখানে আরো শর্টে আমি তোমাদের বোঝানোর জন্য এত এইখানেই করলাম, আমি এইখানে একবারেই তো 90 5 নং 45 450 90 540 ও পাশে নিয়ে গিয়ে 5 বারং 60 থেকে বিয়োগ করে 480 করতে পারতাম, কিন্তু ওই করলে অনেকেই বুঝতে পারতো না। ঠিক আছে, সেই জন্য আমি সবগুলো স্টেপ করলাম। ওকে, তো অ্যান্সার হচ্ছে অপশন 4 এরটা। নেক্সট, এইবারে 81 নম্বর প্রশ্ন বলেছে 3520 টাকা দামে মুদ্রিত 1 ডজন জিন্স 35% ছাড়ে পাওয়া গেলে 572 টাকায় কতগুলি জিন্স কেনা যাবে। 35% ছাড়ে পাওয়া গেছে 1 ডজন জিন্স, এত দামের মুদ্রিত ছিল, 35% ছাড়ে পাওয়া গেছে, এতর 35% ছাড় হলে কত শতাংশ দাম পাবো, এটার 100 বিয়োগ 35 করলে দাম হবে আমাদের 65%, এইটার 65%, 65% মানে 13/20, 65/100 কাটাকাটি করলে 13/20। ঠিক আছে, তো এত দাম হচ্ছে 1 ডজনের মানে 12টার, এত টাকায় পাওয়া যাচ্ছে 12টা, চেয়েছে 572 টাকায় কতগুলো, ঐকিক নিয়ম, এত টাকায় 12টা, 572 টাকায় কতগুলো, সমাধান করলেই অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পেরেছো? 13/20 কোথা থেকে পেয়েছি, 65%, না চলো ডিটেলসে লিখি, 65/100 লিখি। ঠিক আছে, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের পরে বুঝতে। তো এবার কাটাকাটি করতে হবে, তো দেখো 0 0 কাটি, এবারে আমরা এখানে তোমার যদি 2 দিয়ে 5 দিয়ে কাটি, 5 দুগুণি 10, 5 তেরং 65, 13 দিয়ে যদি এটাকে কাটি 4 তেরং 52, 52 আবার যাবে, 13 দিয়ে কাটলে 4 তেরং 52, আবার 5 2 52, 4 তেরং 52। 2 দিয়ে যদি আমরা এটাকে কাটি, 2 দিয়ে কাটলে 2 1 কে 2, 1 5 15, 7 দুগুণি 14, 6 দুগুণি 12, 44 দিয়ে 4 বার, 4 দিয়ে 3 4 12, তাহলে 3 আমাদের অ্যান্সার, 3টি জিন্স পাওয়া যাবে। ঠিক আছে, নেক্সট, এইবারে আমাদের 82 নম্বর প্রশ্ন। একজন ব্যক্তি 8 টাকা দিয়ে 9টি কলম এবং প্রতি কলম 8 টাকা দরে মোট 2 ধরনের কলম কেনেন, যদি তিনি 2 ধরনের কলম সমান সংখ্যায় কেনেন, তাহলে টাকা আর টি বা কলম। ঠিক আছে, তাহলে তোমার 8 টাকা দিয়ে 9টা কলম কিনছে
আর প্রতি কলম 8 টাকা, মানে 8 টাকা দিয়ে একটা কলম কিনছে। এবার বলেছে দুই ধরনের কলম সমান সংখ্যায়, তাহলে এখানে এটা 9টা কলম, এখানে একটা কলম, তো এটাকে 9টা কলম বানিয়ে নেই। তাহলে এই যেহেতু তোমার রেশিওতে, কারণ একটা কলম 8 টাকা হলে 9টা কলম কত হবে, 8 নং 72 টাকা, বুঝতে পেরেছো? তাহলে টোটাল টাকা কত হচ্ছে 8, আর এখানে 8 নং 72 80, আর এখানে 9 আর 9 18, 18টা কলমের দাম হচ্ছে 80 টাকা। 18টা কলম 80 টাকা, এটা সিপি, 18টি কলম 80 টাকা। এবার পরে কি বলেছে, প্রতি কলম 6 টাকা দরে বিক্রি করেন। তাহলে 18টা কলম বিক্রি করবে কত টাকায়? 6 টাকা দরে যদি বিক্রি করে, 18 গুণ 6, 6 18 কত, 108 টাকায় বিক্রি করবে। এটা হলো এসপি, 108 টাকায় বিক্রি করবে। কিনেছে কত টাকায়? 18টা কলম 80 টাকায়, বিক্রি করবে 108 টাকায়। তাহলে চেয়েছে কি লাভ কত হবে, তো 80 টাকায় লাভ কত হবে? 80 আছে কত হলে 108 হবে 28, শতকরা কত? সমাধান করলেই অ্যান্সার। 20 দিয়ে 4 20 100, 5 20 4 20 80, 5 20 100, 4 7 28, 5 7 35%, 35%। ঠিক আছে, চলো নেক্সট। এইবারে আমাদের 89 নম্বর প্রশ্ন। প্রশ্নে বলেছে রিঙ্কু তার গাড়িতে 17 সেকেন্ডে 136 মিটার দূরত্ব অতিক্রম করে, তার গতিবেগ কিমি প্রতি ঘন্টায় কত? তো 136 বাই 17, তাহলে 1 সেকেন্ডে এত, তাহলে এটা হলো মিটার প্রতি সেকেন্ডে বেগ, এটাকে কিমি প্রতি ঘন্টায় নেব, 18/5 দিয়ে গুণ করব। ঠিক আছে, 18/5 দিয়ে গুণ করব, গুণ করলে পরে অ্যান্সার পেয়ে যাব। তো এখন চলো কাটাকাটি করো। 17 দিয়ে আমরা কাটতে পারি, 17 দিয়ে যদি এটাকে কাটি, 7 8 56, হ্যাঁ 8 17 136 হয়। তো 8 18, 8 গুণ 18 যদি করি, তাহলে 8 গুণ 18 না করে একটা কাজ করি, দেখো আমি 18 দুগুণী 36 গুণ 8 করি, তাহলে নিচে 5 দুগুণী 10 করে দেবো, উপরে 2 গুণ করেছি, নিচেও 2 গুণ করলাম, তাহলে গুণ করে এক ঘরে দশমিক বসিয়ে দিতে পারবো। 6 8 48 8, তারপর দশমিক বসবে, তাহলে 8 এর পরে দশমিক দিয়ে একটাই অপশনে অ্যান্সার আছে, এটাই অ্যান্সার। ঠিক আছে, করে দেখো 6 8 48 8 হাতে 4, 3 8 24 4 28, 28.8, দশমিক 10 উঠে গেলে এক ঘর আগে দশমিক। নেক্সট, এই একটা প্রশ্ন। প্রশ্নটিতে বলেছে এক্স সমান 7 যোগ এত, ওয়াই সমান এত হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান নির্ণয় করুন। আচ্ছা, এখন এই জায়গাটায় একটা সূত্র তোমাদের মনে রাখতে হবে, লিখে দিচ্ছি আমি, যে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান হয় 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এটা মনে থাকবে। চলো, তাহলে এখানটায় আমি 7কে যদি এ ধরি, √5কে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি, তাহলে এক্স স্কোয়ার করলে এইটার স্কোয়ার হবে, মানে এ প্লাস বি হোল স্কোয়ার হবে। আর এখানে এ, এটা বি, তাহলে ওয়াই স্কোয়ার করলে এ মাইনাস বি এর হোল স্কোয়ার হবে। মাঝখানে কি আছে? যোগ চিহ্ন। তাহলে এখান থেকে আমরা কি পাবো? 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে 2 ইন্টু এ স্কোয়ার মানে 7 স্কোয়ার প্লাস √5 স্কোয়ার। ঠিক আছে, তো এখন এটা সমাধান করলে 7 স্কোয়ার 49, আর √5 স্কোয়ার 5, 49 5-এ হয়ে যাবে 54, তাহলে 2 গুণ 54, 108 আমাদের অ্যান্সার। নেক্সট, আচ্ছা এই যে প্রশ্নটিতে বলেছে একটি নিরেট আয়তঘনকের 3টি সংলগ্ন তলের ক্ষেত্রফল যথাক্রমে এত এত এত, আয়তঘনকটির আয়তন। আমরা জানি যে ভলিউম সমান সমান হয় দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, আর এখানে যেহেতু সংলগ্ন তলের ক্ষেত্রফল দিয়েছে, তার মানে দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা তিনটে দিয়ে যদি আমি সংলগ্ন তলগুলো বের করি, তাহলে একটা হয় তোমার দৈর্ঘ্য গুণ প্রস্থ, আর একটা হয় দৈর্ঘ্য গুণ উচ্চতা, আর একটা হয় আমাদের প্রস্থ গুণ উচ্চতা। ঠিক আছে, তাহলে এই তিনটাকে যদি আমরা গুণ করি, গুণ করে বর্গমূল করি, তাহলে দুটো এল থেকে একটা এল পাবো, দুটো বি থেকে একটা বি পাবো, দুটো এইচ থেকে একটা এইচ পাবো, তার মানে এল ইন্টু বি ইন্টু এইচ পাবো, এল বি এইচ পাবো, অর্থাৎ ভলিউম পেয়ে যাবো। তাহলে আমরা কি করব? সেই হিসাবে এই তিনটাকে গুণ করে বর্গমূল করে দেবো। তাহলে 216 গুণ 114 গুণ 19। চলো আমরা এটা যদি ই করি, 36 দিয়ে 216-কে যায়, 6 36 216। ঠিক আছে,
আর এটা করতেও হয় না আমাদের, অপশানে দেখেই আমরা পেয়ে যাচ্ছি। তো তাও করে দিচ্ছি, 6 36 216 গুণ 6 19 114 গুণ 19। দেখো দুটো 6 থেকে একটা 6 আসবে, 36-এর বর্গমূল 6, দুটো 19 থেকে একটা 19। তো 6 ছক 36 গুণ 19 করব। তো 6 ছক 36 গুণ 19 করলে 6 নং 54, এককে 4, আমাদের 684 অ্যান্সার। ঠিক আছে, এককে 4 পাবো, 684 অ্যান্সার। এবার এইটাই আমি এই পুরোটা না করেও একবারে করতে পারতাম। কেন? আমি এখানটায় দেখতে পাচ্ছি, দেখো যখন তুমি এই জায়গাটায় দেখতে পাচ্ছ যে 6 আর 4 আর 9 এককে রয়েছে, তো 4 নং 36-এর 6, 6 ছক 36 মানে এককে 6 আসবে। আর এককে 6 যদি থাকে তার বর্গমূল করলে আমরা কি কি পেতে পারি? এক তো যদি 16 থাকে বর্গমূল করলে আমরা 4 পাই, আর এক এককে 6 থাকে 36 থাকলে তার বর্গমূল করলে 6 পাই। মানে 6-এর শেষে 4 থাকলে তার বর্গ করলে এককে 6 আসতে পারে, আর শেষে 6 থাকলে তার বর্গ করলে এককে 6 আসতে পারে। আর অপশানে কোথাও শেষে 6 দেওয়া নেই, শুধু একটা অপশানেই এককে 4 দেওয়া আছে। তার মানে যখন এটার বর্গমূল করব এককে 4 পাবো। ঠিক আছে, 6 বা 4 পাওয়ার কথা, 6 যখন নেই তার মানে এইটাই অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা চলো নেক্সট। এইবারে 96 নম্বর, যদি কোনো সংখ্যার 5/9 অংশ সেই সংখ্যাটির 1/2 অংশের চেয়ে 6 বেশি হয় তাহলে সংখ্যাটি কত? 5/9 অংশ, সংখ্যাটা আমরা যদি x ধরি তাহলে 5x/9, সেই সংখ্যার 1/2 অংশ মানে x/2 এর থেকে কত বেশি? 6 বেশি। তো এটা সমাধান করলে 9 দুগুণি 18, তো 9 দুগুণি 18, 5 দুগুণি 10, আর 9 দুগুণি 18 9, 10 থেকে 9 গেলে x/18 সমান 6। তাহলে x সমান সমান 6 গুণ 18, 6 গুণ 18 কত? 6 18 108, 108 আমাদের অ্যান্সার। নেক্সট, এইবারে 97 নম্বর, 5টি ফলাফলের গড় 51 এবং এদের মধ্যে প্রথম 4টি ফলাফলের গড় 50, পঞ্চম ফলাফলটি কত? ঠিক আছে, দেখো 5টার গড় 51, এটা একদম শর্টে আমরা দেখা মাত্র করতে পারি। কিরকম? 5টার গড় 51 আর 4টের গড় বলেছে 50, তার মানে এই যে 4টে, এই 4টে এই 51 থেকে কত করে কম নিয়েছে? নিচে 51 থেকে কত করে কম নিয়ে গেছে? সবাই যদি 51ই গড় হতো 4টের, তাহলে পঞ্চমটারও 51 হতো, কিন্তু এই 4টে গড় হিসাবে 50 নিয়ে গেছে, তার মানে 4 এককে 4 কম নিয়ে গেছে। 51 থেকে 1 করে কম নিয়েছে কয়জনে? 4 জনে, তার মানে 4 এককে 4 কম নিয়েছে। সেই যে 4 কম নিয়েছে সেই 4টা যোগ হয়ে যাবে পঞ্চম সংখ্যার সাথে, মানে পঞ্চম সংখ্যা 51 যোগ 4 55 হয়ে যাবে। এটা হলো কনসেপ্ট। এবার এখানেই আমি যদি এটা এইভাবে লিখে বোঝাই, দেখো 5 জনের 51, 5টি ফলাফল 51 আর 4টি ফলাফল 50। তো আমাদের পঞ্চম চেয়েছে, পঞ্চম 5ম, পঞ্চম আমাদের 51 হতো যদি যে 4টে বেরিয়ে গেল সব 4টেই 51 গড় হতো, কিন্তু হয়নি, 1 করে কম নিয়ে গেছে। কত জনে? 4 জনে, তাহলে ওই 4 জনে 1 করে কম নিয়ে গেছে, তাহলে 4 এককে 4 কম নিয়ে গেছে, সেই 4টাকে যোগ করে দেবো। ঠিক আছে, 4 এককে 4 কম নিয়ে গেছে মানে 4 রেখে গেছে, সেই 4টা তো পঞ্চম সংখ্যার সঙ্গে চলে আসবে, তাহলে 51 4 55 হয়ে যাবে। যদি এটা না বোঝো তাহলে বেসিক করবে যে 5 গুণ 51, 5 একে 5, 5 5 25, 255, 5টার মোট হচ্ছে এত, আর 4টের মোট 4 50 200, এটা হয়ে যাবে 55। ঠিক আছে, বুঝতে পেরেছো? চলো নেক্সট। আচ্ছা, সব কোশ্চেন কমপ্লিট। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। দেখা হবে তোমাদের সাথে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। টেক কেয়ার। জয় হিন্দ, জয় ভারত।